সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল গঠনের প্রস্তাব। এদিকে ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। অপরদিকে দেশব্যাপী ধাপে ধাপে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও থাকছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই বিমানে মরিশাসে যাবেন জয়শঙ্কর। এবং সব শেষে থাকছে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল গঠনের প্রস্তাব। শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাঁদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি। সোমবার ৬ এপ্রিল ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এই জায়গাটিতে আমার মন্তব্য হলো, আমরা ফাইন্যান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে। তিনি আরও বলেন, আমি মনে করি শিক্ষকদের জন্য আলাদা একটা পে স্কেল গঠন করা উচিত। ওয়েদার হাই অর লো ডাজন্ট ম্যাটার, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এছাড়া শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়ও জানান তিনি। শিক্ষামন্ত্রী উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি, তবে চলতি বছরে ভাতা ১০% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্ক ধারা বদলে ভারতের সঙ্গে সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করতে চায় বর্তমান সরকার। সোমবার ৬ এপ্রিল সকালে সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে। উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব। পাইপলাইনে জ্বালানি আমদানির প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে আমরা আশাবাদী। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল তা আর হবে না, সেই অধ্যায় এখন শেষ। আসন্ন ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগ দিতে মঙ্গলবার ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। হুমায়ুন কবির জানান, সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়, বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। অপরদিকে দেশব্যাপী ধাপে ধাপে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী ধাপে ধাপে ১ লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। সে লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সোমবার ৬ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ফেসবুকে দেওয়া বাণীতে তিনি এসব জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর এবং একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে মঙ্গলবার ৭ এপ্রিল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। এবছরের প্রতিপাদ্য স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ।
তিনি বলেন, মানুষ, পশু পাখি ও পরিবেশ এই তিনটি উপাদান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের সুরক্ষা এবং সুস্থতা পরস্পরের ওপর নির্ভরশীল। এজন্য সব প্রাণের সুরক্ষা আজ সময়ের দাবি। এটাই ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য ধারণা, যা মানুষের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তার চারপাশের প্রাণীকুল ও পরিবেশের সুস্বাস্থ্য রক্ষায় সমান তাগিদ দেয়। এই লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন। তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে আমাদের দেশে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র বিপুল জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্মত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা প্রদানে ভার্চুয়াল রিয়ালিটি বা VR, অগমেন্টেড রিয়ালিটি বা AR, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কিংবা মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তির উদ্ভাবন, ব্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। নির্বাচিত এই সরকার সবার জন্য স্বাস্থ্য নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কারণ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী বলেন, মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। সে লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী ধাপে ধাপে 1 লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন, যার মধ্যে প্রায় 80% হবেন নারী। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ড, দীর্ঘমেয়াদী ও জটিল রোগের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ব্যবস্থা চালু করা, স্বাস্থ্য খাতের সেবার মান উন্নয়ন ও চিকিৎসা ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় সংস্কার, স্বাস্থ্য বীমা চালু এবং ধীরে ধীরে বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার করা এবং সেবা গ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এসব লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে GDPর 5% বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমাদের ওপর অর্পিত দায়িত্ব সম্মিলিতভাবে পালন করলে আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে সক্ষম হব। বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। আরও থাকছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই বিমানে মরিশাসে যাবেন জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মঙ্গলবার দিল্লি সফরে যাচ্ছেন। ঢাকা এই সফরকে শুভেচ্ছা সফর বলে বর্ণনা করলেও কর্মকর্তারা জানিয়েছেন, এতে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর S জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও তার আলাদা বৈঠকের কথা রয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম দিল্লি সফর। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লির সঙ্গে পূর্বের কিছুটা টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে সম্পর্ককে পারস্পরিক লাভজনক অবস্থানে নিতে চায় দুই পক্ষ। পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। পরে তিনি মরিশাসে ইন্ডিয়ান ওশেন সম্মেলনে অংশ নেবেন। বিবিসি জানিয়েছে, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে একই বিমানে মরিশাসে যাচ্ছেন। দিল্লির দুদিনের সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকা থেকে দুই পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে যাবেন। আগামী 9 এপ্রিল সকালে দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি 9ম ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন জয়শঙ্করও। বিশেষ করে মাত্র 2-3 মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সেই দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের একই সঙ্গে দীর্ঘ বিমান যাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ককে রিক্যালিব্রেট করতে চাইছে।
বিবিসি জেনেছে 7 এপ্রিল দিল্লিতে পা রাখার পর 9 এপ্রিল সকালেই দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন জয়শঙ্করও। বিশেষ করে মাত্র 2-3 মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সেই দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের একই সঙ্গে দীর্ঘ বিমানযাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ককে রিক্যালিব্রেট করতে চাইছে। বিবিসি জেনেছে 7 এপ্রিল দিল্লিতে পা রাখার পর 9 এপ্রিল সকালেই দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন জয়শঙ্করও। বিশেষ করে মাত্র 2-3 মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সেই দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের একই সঙ্গে দীর্ঘ বিমানযাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ককে রিক্যালিব্রেট করতে চাইছে। বিবিসি জেনেছে 7 এপ্রিল দিল্লিতে পা রাখার পর 9 এপ্রিল সকালেই দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।